ঢাকার একটি এলইডি সাইনবোর্ডে ঈদুল আজহা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের গরুর মাংস খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছে এমন একটি ভুয়া দাবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কিন্তু পরে দেখা গেছে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদিত এই ভিডিওটি প্রচার করা হয়েছে। এরই মাঝে বিভ্রান্তি ছড়ায় আরেকটি ভাইরাল ভিডিও। দাবি করা হয় এক আফ্রিকান ব্যক্তি নিজেকে হযরত মুসা আলাইহিসসালামের মতো অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে সমুদ্র ভাগ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ভিডিওটির লক্ষ লক্ষ ভিউজ অতিক্রম করার পর দেখা যায় সেটি শুধুই বিনোদনমূলক কন্টেন্ট। দর্শক, কিছু ফ্যাক্ট চেক দেখে নিয়ে চলুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয় ঢাকার একটি এলইডি সাইনবোর্ডে ঈদুল আজহা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের গরুর মাংস খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছে। মুহূর্তেই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়লে কমেন্ট সেকশন জুড়ে দেখা যায় তীব্র সমালোচনা। তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। মিরপুরের রানা ফার্মেসি কর্তৃপক্ষ জানায়, ভিডিওটিতে দেখা সাইনবোর্ডটি পুরনো এবং সেটি প্রায় 5 মাস আগে কারিগরি ত্রুটির কারণে খুলে ফেলা হয়েছে। মূলত ওষুধের বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত সেই সাইনবোর্ডের ভিডিও ডিজিটালভাবে সম্পাদনা করে বিভ্রান্তিকর লেখাটি যুক্ত করা হয়েছে। ওদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দাবি করা হয় এক আফ্রিকান ব্যক্তি নিজেকে হযরত মুসা আলাইহে ওয়াসসালামের মতো অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে সমুদ্র ভাগ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। কিন্তু দি ডিসেন্ট টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ভিডিওটির মূল উৎস মূলত একটি টিকটক অ্যাকাউন্ট, যেখানে নিয়মিত হাস্যরসাত্মক ও বিনোদনমূলক ভিডিও প্রকাশ করা হয়। টোগোর নাগরিক কন্টেন্ট নির্মাতা নিজেই ভিডিওটিকে বিনোদনমূলক এবং নিজেকে মুসা নবী দাবি না করার বিষয়টি নিশ্চিত করেছেন। আবার বাংলাদেশের আলোচিত অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন। এমন দাবিতে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হওয়া স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে কোথাও এমন কোনো পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি। রয়টার্সের মহিষ সংক্রান্ত একটি প্রতিবেদনের ছবি ব্যবহার করে পোস্টটি সম্পাদনা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। কোরবানির ঈদের আগে কৃষক রহিমের 3টি গরুকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে এমন দাবিতে ছড়িয়ে পড়া হৃদয় বিদারক ছবিটিও কোনো বাস্তব ঘটনার নয়। মূলত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখছিলাম এবং আমরা ইতোমধ্যেই আপনাদেরকে জানিয়েছি। আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। আমরা তার সাথে কথা বলবো। ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনে। কাজী মাহবুবুর রহমান, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম এবং নিশ্চয়ই আপনিও দেখেছেন। আসলে অপতথ্য বা গুজব ছড়ানোর বোধহয় মুখ্যম সময়গুলো থাকে উৎসব পার্বণ। তেমনই একটি নিউজ আমরা দেখলাম যে ঈদুল আজহা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের গরুর মাংস খাওয়ার নাকি দাওয়াত দেওয়া হয়েছে এলইডি সাইনবোর্ডের মাধ্যমে। জিনিসটি কিন্তু একদম বলা যায় ধর্মীয় উস্কানিমূলক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটির ভিউজ আসলে লক্ষাধিক ছাড়িয়েছে এবং বিভিন্ন মানুষ এই সংবাদটি যখন দেখেছে বা এই নিউজটি যখন তারা দেখেছে তারা বিশ্বাস করেছে এবং এটির বিরুদ্ধে যে তারা কথাও বলছে, ফেসবুকে লেখালেখি হচ্ছে। কি বলবেন এই বিষয়ে যে উৎসব পার্বণগুলো আসলে কেন এ ধরনের ধর্মীয় উস্কানি আরও বেশি বেড়ে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং ৭১ টেলিভিশনের দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। বিষয়টা হলো, আমরা তো আসলে অনেকদিন ধরে আপনাদের মাধ্যমে জানছিলাম, বিশেষ করে ৭১ টেলিভিশনের মাধ্যমে, যে কিভাবে আমাদের সোসাইটিতে, শুধু বাংলাদেশে নেই, আপনি যে কয়েকটা বিশেষ শেয়ার করলেন যেগুলো আফ্রিকাতে হচ্ছে, তো সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে এশিয়া আফ্রিকা যে সকল অঞ্চলে আমার আজকে মনে হলো যেখানে শিক্ষার হারটা কম এবং লিটারেসি রেট কম, অথবা যেখানে আপনার মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন, আমার কাছে মনে হচ্ছে যে বেকার জনগোষ্ঠী যেখানে বেশি, যাদের সময় অফুরন্ত আছে, তারাই বোধহয় বেশি এই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছে এবং সেখানে বিভিন্ন নিউজগুলোকে শেয়ার করছে অথবা
সেখানে মানে তারা তাদের বিনোদনের জন্য, আপনি যেটা বললেন, বিনোদনের জন্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। এখন আগে আমরা সবসময় দেখতাম যে হয়তো অনেকেই বলতো যেটা ভিউ বাড়ানোর জন্য হচ্ছে। আমার কাছে আজকের এই যে যেটাকে সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে যেটা দেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে শুধুমাত্র ভিউ বাড়ানোই উদ্দেশ্য না, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করা, কোনো একটা গোষ্ঠী বা কোনো ব্যক্তি বা কারোর লক্ষ্য থাকতে পারে এই ধরনের বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে সমাজকে অস্থির করা। এবং আপনি দেখলেন যে নিজেও বলেছেন যে অনেকেই কমেন্ট করেছে, যে কমেন্টগুলো আসলে মনে হচ্ছে যেন তারা সিরিয়াসলি নিয়েছে। এটাও কিন্তু আমি অনেকদিন ধরে ভাবছিলাম মানুষ বোধহয় জানে যে এআই এর মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক প্রচুর ফেক নিউজ আছে, সো এগুলো অ্যাভয়েড করে যাওয়া যায় বা এগুলো বিনোদন নিলেও বা বিশ্বাস করা হয় না। কিন্তু আজকে দেখলাম যে আপনি বললেন যে কমেন্ট সেকশনে অনেকে বলছেন এবং তারা তাদের মানে তাদের যে প্রশ্ন উত্থাপন করছেন এই ধরনের নিউজের ব্যাপারে, এই ধরনের আমন্ত্রণের ব্যাপারে। তো এটা মনে হচ্ছে যে সোসাইটি এখনও আমরা আসলে কনসাস করে তুলতে পারি নাই, এবং এই যে কনসাস করে তুলতে পারি নাই তার যে একটা প্রভাব, এটা কিন্তু যে কোনো সময় আমরা ফেস করতে হতে পারে। হয়তো আজকে এই সনাতন ধর্মাবলম্বীদেরকে যে আহ্বানটা করা হয়েছে সেটা হয়তো কাজে দেয় নাই, তারা হয়তো এটা ব্যর্থ হয়েছে যারা এটা ইন্টেনশনালি করেছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কখনো যদি এটা কাজে দেয় বা এটা যদি কোনো ধরনের অ্যানার্কি তৈরি করে, কোনো ধরনের নৈরাজ্য তৈরি করে, তাহলে তো সোসাইটিতে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে এবং কেউ কেউ এটা দিয়ে অনেক বড় সুবিধাও নিতে পারে। সো সেখানে আর কি এখন আমার কাছে মনে হয় সরকারকে আরো বেশি সিরিয়াস হতে হবে। আগে যেরকম বলেছিলাম যে বিভিন্ন পলিসির মাধ্যমে এটাকে সমাধান করার একটা উদ্যোগ নেওয়া, কিন্তু এখন মনে হচ্ছে আরো অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার। জি, কারণ জিনিসগুলোর প্রকোপ কিন্তু বেড়েই যাচ্ছে, কমার তেমন কোনো লক্ষণ আমরা দেখছি না। এবং ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনি রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক, আমি একটু জানতে চাচ্ছি যে রাষ্ট্রে তো আসলে এই গুজবগুলো বা এই ফেক নিউজগুলো যখন হচ্ছে বিশাল একটি প্রভাব কিন্তু নিঃসন্দেহে পড়ছে, এবং সেটি প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু হোক করে আপনি যদি শহর কেন্দ্রিক যারা মানুষ রয়েছে অনেকেই আবার তারাও বিশ্বাস করে বসছে, কারণ প্রত্যেকটা কন্টেন্টের ভিউজ এত বেশি থাকছে যে তারা এটাকে সত্য হিসেবে আখ্যায়িত করছে এবং তারা মনে করছে যে না, সংবাদটি হয়তো কিছুটা হলেও সত্য। যেমন আমরা একটু ফানি হলেও একটা নিউজ আজকে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প নাকি আবার উত্তর দিয়েছে যে তাকে নিয়ে বাংলাদেশে একটি মহিষের নাম রাখা হয়েছে এবং সে এটা নিয়ে আবার প্রশংসাও করেছে। তো এই ধরনের সংবাদ আবার অনেকে ফলো করে প্রচার করছে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের একটি মহিষকে নিয়ে কথা বলেছে। এই বিষয়ে একটু জানতে চাই যে এগুলো আসলে মানুষ ফান করতে যে আসলে নেগেটিভ সাইডে কি চলে যাচ্ছে না বিষয়গুলো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর কোনো সময় তো এটা শুধু নেগেটিভ হচ্ছে না, এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরি করছে। তাছাড়া রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, আপনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে এই ধরনের এক দেশের প্রেসিডেন্ট, তিনি তো দেশের জন্য অত্যন্ত সম্মানিত ব্যক্তি, সো বৈশ্বিকভাবেও তার গুরুত্ব আছে। সেক্ষেত্রে বাংলাদেশেও তার প্রতিনিধি আছে, মানে আমেরিকার প্রতিনিধি আছে, সুতরাং তারাও তো এগুলো পরখ করে। আমাদের সমাজে আমরা তাদেরকে কীভাবে দেখছি এটার উপরে তো আমাদের কূটনৈতিক সম্পর্কটাও নির্ভর করে। আমরা আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে যদি কেউ এরকমভাবে ট্রিট করতো অন্য দেশে, তখন কি আমরা বাজেভাবে দেখতাম না? তাহলে এটা কেন ওরা দেখবে না? সো কূটনৈতিকভাবে কিন্তু আমাদের একটা ক্ষতি হয়তে, মানে আমরা যত কিছু বলি না যে না আসলে কেউ হালকাভাবে নিচ্ছে, হালকাভাবে নেয় না, এটা কিন্তু একটা জাতির যে কালচার, সংস্কৃতির যে পরিচয়, আমাদের যে একটা মানসিকতার যে অবস্থা, সেটা কিন্তু প্রকাশ পায়। এটা কিন্তু আমেরিকাতে কি হচ্ছে এরকম যে কোনো অন্য যে সকল দেশগুলোতে তারা দেশের সাথে যাদের তার সম্পর্ক খারাপ, ধরেন আপনি উত্তর কোরিয়া বা ইরান, তাদের কোনো নেতা নেত্রীকে নিয়ে আমেরিকাতে কি খ্রিস্টমাস ডেতে বা অন্য সময় কি এই ধরনের কোনো মানে ট্রল হচ্ছে তো না। তাহলে আমরা কেন এই ট্রলটা করছি? তাহলে আমরা তো আসলে আমাদের সাংস্কৃতিক মানসিকতাটাকে দুর্বল এবং নিচু পর্যায়ের কেউ মানে নিচু পর্যায়ের হিসাবে নিজেদেরকে উপস্থাপন করছে। এটা তো আমাদের বের হয়ে আসতে হবে, কারণ আমাদেরকে তো সারা পৃথিবীতে ফাইট করতে হয়, কম্পিটিশন করতে হয়, আমাদেরকে তো লড়াই করে টিকতে হয়। সেই জায়গায় বলছে যে আপনি যেটা বললেন না, উৎসব পার্বণ, এটা যেমন সত্য কথা, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আসলে ওদের টার্গেটটা উৎসব না, উৎসবকে ভিত্তি করে কাজটা করে এবং এটা সুবিধাটা নেয়, উৎসবের সুবিধাটা তারা নিচ্ছে। যে এবং রাষ্ট্রীয় একটি বিরোধের তৈরি হওয়ারও কিন্তু সুযোগ তৈরি হয়ে যায় যখন কোনো বড় নেতা বা ব্যক্তিকে নিয়ে ধরনের। কিন্তু আরেকটা বিষয় আপনাকে উল্লেখ করতে পারি, যেমন মানে যেহেতু এটা ধর্মীয়টা এখন কেন এটা এই যে আপনি যেটা বললেন বিলবোর্ডের ব্যাপারটা, যেহেতু পশ্চিমবঙ্গে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু অনেক ফেসবুক যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা মনে করতে পারে যে এখনই তো সময় তার কিছু আয় রোজগারের। এই যে একটা মানে মানসিকতা। ডক্টর কাজী মাহবুবুর রহমান, আমরা এই কন্টেন্ট নিয়ে আরো কথা বলবো, কিন্তু বললেন যে কন্টেন্ট ক্রিয়েটররা
বিভিন্ন ছোটোখাটো নিউজে তারাও এক ধরনের ব্যবসার আশায় বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সোশ্যাল সাইটে দিচ্ছে এবং তাদের এক ধরনের ভিউ বিজনেস হচ্ছে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা যেটা বুঝি যে কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের দিয়ে তো আমরা আসলে প্রভাবিত হই। তারা যখন ভালো কিছু প্রচার করছে আমরা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছি, তারা যখন আমাদেরকে সচেতন করছে কোনো বিষয়ে আমরাও সতর্ক হচ্ছি। কিন্তু তারা যদি ভিউ বিজনেস করতে যেয়ে কোনো নেগেটিভ পাবলিসিটি করে থাকে সেক্ষেত্রে আসলে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে কিনা এই বিষয়ে জানবো, এবং আইনগত কোনো পদক্ষেপের বিষয় রয়েছে কিনা। আবার ধন্যবাদ। অধিকাংশ সময় কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যারা আসলে এটা সার্কুলেট করে অথবা এটা অরিজিনালি তৈরি করে দেখা যায় তার সোর্সটা পাওয়া যায় না, মানে ফেক আইডি থেকে হয়। কোনো কোনো সময় এটা দেখা যাচ্ছে যদি ফেক আইডি থেকে না হয়ে থাকে, আইডিটা যদি সঠিক হয় সেক্ষেত্রে রাষ্ট্র কিন্তু দুই চারটা যদি সঠিক ক্ষেত্রে মানে অ্যাবিউজ না, অপব্যবহার না, মানে যে কাউকে ধরে ফেলার জন্য নয়, মানে কন্টেন্ট ক্রিয়েটর যদি মানে অন্য কোনো কিছু করে যেটা সরকার বিরোধী পরিচালনা ব্যাপার বা অন্য কিছু সেক্ষেত্রে নয়, বা সরকারের সমালোচনার ক্ষেত্রে নয়, কিন্তু যদি মিথ্যা অভিযোগ দেয় সরকার সহ কোনো ব্যক্তি হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, ধর্ম হোক, যা মিথ্যা কন্টেন্ট যদি ক্রিয়েট করে সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সারা পৃথিবীতেই এই ব্যাপারটা আমি গত ইয়েতে বলেছিলাম যে আপনাদের সাথে বলেছিলাম যে ইউএনের মাধ্যমে এটা কোনো কিছু একটা করা যায় কিনা। ইন্টারন্যাশনাল রেগুলেশন তো আমরা ক্লাইমেটের ক্ষেত্রে করেছি, জলবায়ুর ক্ষেত্রে করেছি, পরিবেশের ক্ষেত্রে করেছি, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল আইন অনেক ক্ষেত্রে করেছি যেগুলো গ্লোবালি আমরা মেনে নিই, স্বাস্থ্যের ক্ষেত্রেও আছে। কেন আমরা এই আইসিটির ক্ষেত্রে, ফেক নিউজের ক্ষেত্রে অথবা ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল ল করতে পারবো না, যার ফলে আমরা সারা পৃথিবীর সকল মানুষই একটা যদি এটা জাতিসংঘতে অনেক বেশি উত্থাপিত হয়, কোনো রাষ্ট্র যদি এটা বিষয়টাকে সামনে নিয়ে আসে আমার কাছে মনে হচ্ছে এই ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা না। এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির ক্ষেত্রে বললাম, ন্যাশনালিও আমার কাছে মনে হয় যদি কোনো ব্যক্তি মনে হয় সে কন্ডেম করার মতো বা সে কন্টেন্টকে ভিউর জন্য করেছে বা কন্টেন্টকে অর্থ উপার্জনের জন্য করেছে, সেটা যদি অন্যায়ভাবে করে থাকে তাহলে তাকেও কিন্তু আইনের অধীন করা যেতে পারে। দুই চারটা এই ধরনের এক্সাম্পল নিলেই কিন্তু আপনি দেখবেন এটা আর এভাবে বাড়বে না। আমরা কিন্তু কোনো এক্সাম্পল তৈরি করতে পারছি না সঠিক করতে, যে কেউ কিন্তু আইনের অধীন, সুতরাং কাউকে আইনের বাইরে নেওয়া যাবে না। কারণ এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালনারেবল কিন্তু নারীরা এবং শিশুরা, নারী এবং যারা সমাজের সম্মানিত ব্যক্তি তাদেরকে কিন্তু অন্যরা মানে এভাবে ব্যবহার করছেন। তো সবকিছু মিলিয়ে এটাকে আসলে বন্ধ করতে হবে। জি, ডক্টর কাজী মাহবুবুর রহমান, এই বিষয়ে যদি আরেকটু কথা বলতে চাই যে আমরা যদি আমাদের বাইরের দেশগুলো দেখি, সেটা ইউরোপ হোক বা আমরা যে কোনো উন্নত যেসব দেশগুলো রয়েছে সেসব দেশে কিন্তু আমরা দেখেছি যে ফেক নিউজ বা কাউকে নিয়ে যদি মিথ্যা প্ররোচনা করা হয় আইন বেশ কঠোর এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির যে ধারা রয়েছে সেটিও বেশ কঠোর এবং তারা সেই শাস্তি একদম নির্ধারণ করে দেয় এবং ওই শাস্তি তারা পায় ঠিকঠাক। কিন্তু আমরা যদি আমাদের দেশের ক্ষেত্রে দেখি যে হয়তো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে পুলিশের মাধ্যমে বা তাদেরকে আদালত পর্যন্ত তোলা হচ্ছে, কিন্তু তারা একটি ছোট সময় হয়তো জেলে থাকছে এবং বের হয়ে যাচ্ছে জামিন পেয়ে। সেক্ষেত্রে তো তারা বের হয়ে আবারও সেই সাহস পাচ্ছে, আবারও এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে। এক্ষেত্রে আসলে কি করণীয় হতে পারে? এইটা তো আমাদের শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজের প্রচারের জন্য শুধু না, সব ক্ষেত্রে আপনি দেখবেন আদালতের ক্ষেত্রে কিন্তু যারা আসামি তারা কিন্তু বের হয়ে যাচ্ছে। এটা নিয়েও আমাদের সিরিয়াসলি ভাবতে হবে। যারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, এই বছর কিন্তু এই সরকারের একটা বড় তাদের একটা ম্যানিফেস্টো, একটা বড় ঘোষণা প্রতিশ্রুতি কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করা। তো আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অপরাধীকে গ্রেফতার করলে হবে না, বিচারটা করলেও হবে না, বিচারের মানে ফাঁকফোকর দিয়ে যেন কোনো আসামি দ্রুততার সাথে এই যে বিচার আইনের ফাঁকফোকর দিয়ে যেন তারা বের না হয়ে যায়, সেটাও কিন্তু বন্ধ করা একদম প্রাথমিক কাজ। বর্তমান সরকারকে আমার কাছে মনে হচ্ছে যে সরকার একটা বড় ধরনের ব্যাপক উদ্যোগ নিতে পারে কিভাবে এই যে পুরো প্রক্রিয়ায় শুধুমাত্র ফেক নিউজ না, পুরো প্রক্রিয়ায় যেন কেউ শুধুমাত্র আইনের একটা লুপহোলসের কারণে অথবা আইনের কোনো ধরনের সুবিধা থাকার কারণে যেন তারা আসামিরা যেন বিচারের কার্যক্রমে অংশ না নিয়ে বের হয়ে জামিনে থেকে যেন তারা আবার তাদের এই অপরাধগুলো করতে না পারে সেই ব্যবস্থা না। আমরা কিন্তু এটার ক্ষেত্রে না, আরো অনেকগুলো ক্ষেত্রে কিন্তু দেখেছি অপরাধী বের হয়ে অপরাধ করছে। আপনাকে দেখেন গত কয়েকদিনের বিভিন্ন ঘটনা কিন্তু দেখবেন আপনি যারা অপরাধ করছে পুনরাবৃত্তি হচ্ছে। আমরা অনেকগুলো রেপের ক্ষেত্রে কিন্তু এটা দেখেছি। তো আপনি দেখেন যে আমরা যদি এই ব্যাপারটাতে খুব সিরিয়াস না হই, সোসাইটি কিন্তু শান্ত রাখতে হবে, স্টেবল রাখতে হবে, সোসাইটির মানুষকে নিরাপত্তার ধারণা দিতে হবে। সরকারকে বাংলাদেশের
বাংলাদেশের বর্তমান সরকারকে খুব সিরিয়াসলি কাজ করতে হলো বাংলাদেশের মানুষের নিরাপত্তার ধারণাটাকে এমনভাবে করা যেন মানুষ মনে করে এই সরকারের শাসনামলে তারা নিরাপদ আছে। এইটা যদি করতে পারে এই সরকার, এটা যদি নিশ্চিত করতে পারে, আমার কাছে মনে হচ্ছে মানুষের 50% অসন্তুষ্টি চলে যাবে। ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনার কাছে আমি সর্বশেষ প্রশ্নটি রাখতে চাই। আপনি নিরাপত্তার বিষয়ে কথা বলেন, এই নিরাপত্তা নিশ্চিতে আসলে আমাদেরকে যদি একটি পয়েন্টে খুব বেশি ফোকাস করতে হয়, আপনি কি বলবেন রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে, যে কোন বিষয়টিতে সবচেয়ে জোরদার হওয়া উচিত? আমার কাছে মনে হয় যে বিশেষ করে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা পেয়েছি, সেটা হলো দুইটা কাজ আমাদের করতে হবে। একটা হলো সিকিউরিটি ফোর্স যারা আছেন, পুলিশ সহ, বিশেষ করে পুলিশকে খুব বেশি অ্যাক্টিভ রাখার জন্য পুলিশের সংখ্যার ব্যাপার আছে এবং পুলিশের তাদের যে সায়েন্টিফিক ট্রেনিংয়ের ব্যাপার আছে, এই বিষয়গুলো গুরুত্ব দিতে পারে। আরেকটা হলো পুলিশকে শুধু দোষ দিলেই হবে না, পুলিশ যখন আসামিকে আদালতে সোপর্দ করে বা তারা জেলে যাচ্ছে, তারা আবার বের হয়ে যাচ্ছে। এই যে একবার আসামি ধরতে গিয়ে পুলিশের করাপশনের কথা বলা হচ্ছে, সেটা যেমন বন্ধ করতে হবে। আবার অন্যদিকে আসামি যেন আদালত থেকে অথবা জেলখানা থেকে বের হতে না পারে, সেইটাও কিন্তু করতে পারি। যদি সেটা আইনি কাঠামোর মধ্যে দিয়ে হয় সেটা অন্য কথা, কিন্তু এটা কিভাবে বিচারটা দ্রুত করা যায়, যে দ্রুত বিচারের মাধ্যমে তাকে নিরাপদ হলে তাকে বের করে দেওয়া যাবে। আবার যিনি শিকার হয়েছেন, এই যে যিনি যার ক্ষেত্রে এই অপরাধটা ঘটেছে, তাকেও কিভাবে মুক্তি দেওয়া যায় এই শাস্তি নিশ্চিত করার মাধ্যমে। এই দুইটা জিনিস যদি আমরা ফোকাস করতে পারি, আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু করেও আপনি অনেক উন্নতি করেও মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবেন না, যতটা আপনি পারবেন মানুষকে নিরাপত্তার ধারণা নিশ্চিত করতে করে। তো এটা যদি করা যায় নারীদের ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, এবং যারা ভালনারেবল কমিউনিটি আছে তাদের ক্ষেত্রে, আরও যারা আমরা সোসাইটিতে যারা আসলে এভাবে আইনের সুযোগ সুবিধা নিতে পারে না, তাদের ক্ষেত্রে যদি অনেক বেশি সরকার নিরাপত্তার ধারণাটাকে তাদের মানসিকভাবে এটা করতে পারে যে এই সরকারের আমলে আমরা নিরাপদ আছি, আমার কাছে মনে হয় না আর অনেক কিছু না করলেও চলবে, এটা যদি করা যায়। জি, ডক্টর মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান, আমরাও আসলে সেই প্রত্যাশা রাখি যে আমাদের নিরাপত্তা বিষয়টি সরকারের তরফ থেকে আরও অনেক বেশি জোরদার করা হবে এবং এই ভুয়া সংবাদ থেকে শুরু করে যেগুলো গুজব ছড়াচ্ছে সব কিছুই কিছুটা হলেও কমবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান আজ একাত্তর টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একই সময় একইভাবে আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। একাত্তরের সাথেই থাকুন।